হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট পাঙ্গাস মাছ আর ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবেন। এই তো আমি কিছু ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কচি আছে কি না সেটা জানবার উপায় কি একবার দেখে নিন। এই তো আমি একটা ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। এই ঢ্যাঁড়সের ঠিক এই যে পিছন দিকটা আছে না, এই দেখুন আমি কিন্তু মোচকা দিয়েছি। এটা মুচকে গেছে ঠিকই, কিন্তু ভাঙিনি, তার মানে এটা একটু শক্ত টাইপের রয়েছে। তো এরপর আমি আরও একটা দেখাই দিচ্ছি। এই যে এটা দেখুন এক ইসেতেই কিন্তু ভেঙে গিয়েছে, তার মানে এটা খুবই কচি। তো আমি এগুলো বেছে বেছে কিছু কচি যেগুলো সেগুলো নেব, আর যেগুলো ভালো না মানে শক্ত টাইপের সেগুলো কিন্তু আমি ফেলে দিব, কারণ ওগুলো খাওয়া যাবে না। তো এই তো ঢ্যাঁড়সের উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না। ঢ্যাঁড়সে থাকা আঁশ পেট পরিষ্কার রাখতে ও হজমে সহায়তা করতে পারে। ঢ্যাঁড়সের বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পাঙ্গাস মাছ প্রোটিন সমৃদ্ধ, তাই শরীরের বৃদ্ধি ও টিস্যু মেরামতের সহায়ক। মাছের প্রোটিন শরীরকে শক্তি ও পুষ্টি যোগাতে সাহায্য করে। ঢ্যাঁড়স ও পাঙ্গাস একসঙ্গে রান্না করলে মুখরোচক একটি খাবার হতে পারে আপনার ঘরেও। তবে পাঙ্গাস মাছ ভালোভাবে রান্না করে পরিমিত পরিমাণেই খাওয়াই ভালো। আমি রান্নার রেগুলার খাবার তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমার যে মেখে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিব। সুন্দর করে এগুলোকে ভেজে নেব। এই তো আমার সব কিছু কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলোকে একটু হালকা ভাজা দিব। কোনো কড়া ভাজা দেওয়ার দরকার নাই, কারণ কড়া ভাজা দিলে পরে লবণটা ঢুকতে চায় না, আর খেতেও ভালো লাগে না সেরকম একটা। পাঙ্গাস মাছ একটু হালকা নরম নরম থাকবে। তো এরপরে আমি যে উল্টো পাল্টা করে দিয়েছি। তো এই তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, হালকা ভাজা দিলেই হবে। আমি একটু হালকা ভাজাই দিয়েছি। এখন এক এক করে সব আমি সুন্দর করে তুলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে পাঙ্গাস মাছ থেকে। মানে আপনি যতটুকু তেল দিবেন ঠিক ততটুকু তেলই কিন্তু আপনার এই পাঙ্গাস মাছ থেকে বেরোবে। তো এই যে দেখুন অনেকখানি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেক কিন্তু তেল বেরিয়েছে। তো এই তেলটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো সেখান থেকে আমি আবার একটু নিব। তো কি ভাবছেন আপনারা, এতটুকু তেল দিয়ে কি আমি তরকারিটা রান্না করব? না, এই যে দেখুন আমি এটাকে দিয়ে কী করব, এই যে এখানে যে ঢ্যাঁড়সটা আছে এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। কারণ এতগুলো তেলের মধ্যে যদি আমি এই ঢ্যাঁড়সটা ভাজি করি তাহলে কিন্তু পুরোটাই নিয়ে নিবে, মানে পুরোটাই সোপ হয়ে যাবে। তো সেজন্য আমি অল্প কিছু তেল দিয়ে এটাকে হালকা ভাজা দিব। এখানে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে ভেজে ভেজে নেব। এটা ভেজে নিলে ঢ্যাঁড়স থেকে যে লোট ভাবটা বের হয় সেটা আর বের হবে না, খুবই কম পরিমাণেই বের হবে। তো সেই জন্যই হালকা একটু ভাজা দিয়ে নিতে হয়। তো সেই জন্য আমি একটু ভালো করেই ভাজা দিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর করে কিন্তু আমি এই ঢ্যাঁড়সটা ভাজি করে নিয়েছি। এখন একটা প্লেটে এটাকে আমি সুন্দর করে ঢেলে নেব। এই তো আমার ঢালা হয়ে গিয়েছে, এবং বাকি যে তেলটুকুটা ছিল সেটা আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, একটু হালকা ভাজা দিয়ে নেব। এই তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি চুলাটাকে অফ করে রেখেছিলাম। তো যাই হোক, এই যে ব্রাউন কালার হয়ে এসেছে যখন, তখন আমি এখানে বাটা মশলাগুলো সব দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ চা চামচের মতন জিরা বাটা রয়েছে। আমি সব সময় পেঁয়াজ বাটাটা একটু বেশি দিই তরকারির মধ্যে, কারণ তরকারির ভিতরে পেঁয়াজ বাটাটা দিলে একটু ঘনত্ব সৃষ্টি হয়, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঝোলটা অনেক সুন্দর ঘন হয়, যার জন্য এই পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করা। তো এই তো আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আপনি মশলা যত কষাবেন আপনার তরকারি কিন্তু ঠিক ততটাই মজার হবে। তো এরপরে আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনার স্বাদ অনুযায়ী আপনি মরিচের গুঁড়ো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপরে তলায় যেন না লেগে যায় তার জন্য আমি একটু অল্প পানি দিয়েছি। এরপর নাড়াচাড়া দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
এই তো সুন্দর মতন আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। তো আমার এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। ঢেঁড়সের তরকারিতে একটু আলু দিলে ঢেঁড়সের তরকারি অনেক মজার হয়। তো এই তো আমি এখানে ঢেঁড়সগুলো ভেজে রাখা যে ঢেঁড়সগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে এখন দিয়ে দিব। তারপর আবারও কিন্তু সুন্দর করে ভালো করে এপিট ওপিট কষিয়ে নিব। এই তো ভালো করে এপিট ওপিট কষানো হচ্ছে আমার। আমি এটাকে একটু ভালো করে কষাই নিলে এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমার দেখুন কতটা সুন্দর লাগছে, ভালোই লাগছে দেখতে মাশাআল্লাহ। তারপর আমার যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুটাই আমি দিয়েছি। আপনি আপনার আন্দাজ অনুযায়ী আপনি যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকুই আপনি ঝোল রাখবেন। তো আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুটাই দিয়ে দিয়েছি। দিয়ে এরপর একটু মশলাটা যেটা ছিল সেটাকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হয়েছে আমার আরেকটু ঝোলের প্রয়োজন। তো সেজন্য আমি একবারেই কিন্তু ঝোলটা দিয়ে ঢাকনা চাপা দিয়েছি। এখন কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। এই তো 10-15 মিনিট পরে আমি কিন্তু ফিরে এসেছি। আমার রান্না কিন্তু হয়ে আসছে প্রায়। তারপর আমি এখানে মাছটা অ্যাড করব, যেহেতু মাছটা তো আমি এখানে দেবই। তো এখানে দিয়ে আমি 5 মিনিটের মতন ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর এটাতে সিদ্ধ করে নিলে মাছের যে স্বাদটা পুরো তরকারিতেই মিশে যাবে। তো সেজন্য আমি আবার ঢেকে দিলাম। তো এই তো ফাইনালি আমার ঢ্যাঁড়সের তরকারি হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কতটা সুন্দর লাগছে আর কতটা মজার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। একবার হলেও এইভাবে আমার মতন করে রান্না করে খেয়ে দেখতে পারেন পাঙ্গাস মাছ দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।